শ্যাং যুগকে ব্রোঞ্জ যুগ হিসেবেও আখ্যায়িত করা যায়, তবে চীনে ব্রোঞ্জ যুগের সংস্কৃতি ধাপে ধাপে বিকাশ লাভের কোনো চিহ্ন দেখা যায় না। ব্রোঞ্জ যুগের আবির্ভাব ঘটেছিল মূলত পূর্ববর্তী কোনো সভ্যতা, ব্যাবিলনীয় বা অন্য কোনো সভ্যতার প্রভাবে। তবে চীনের সভ্যতার শুরু থেকেই যুদ্ধবিগ্রহ প্রায় লেগেই থাকত, তাই শ্যাং যুগের শুরু থেকেই আর্মি ডেভেলপ করতে থাকে। দর্শন এবং সুরক্ষা ব্যবস্থা এই সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। দার্শনিক চিন্তা হতে সকল কিছু সৃষ্টি হতে থাকে এই সময়। শ্যাং যুগের সভ্যতার বিকাশে আমরা দেখতে পাই শ্যাং যুগের সংস্কৃতির অনেকগুলো উপাদান পরবর্তীকালের চীনের সভ্যতার ভিত্তিস্বরূপ হয়েছিল, যথা রেশম উৎপাদনের জন্য রেশম গুটি চাষ, লেখন পদ্ধতির বিকাশ সাধন, যার উপর ভিত্তি করে পরবর্তীকালে চীনের লিপি গড়ে উঠেছিল। এই সময় থেকে চীনের মানুষ উন্নত জীবনযাপনের উপযুক্ত সব রকম উপকরণ ও সমাজ সংগঠন আয়ত্ত করেছিল। কৃষি ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পশুদের নিজেদের বশে নিয়ে আসার মতো কাজগুলো এই সময় থেকে ব্যাপকতা লাভ করে। এবার আসা যাক শ্যাং যুগের শিল্পকর্মসমূহে। শ্যাং যুগের সবথেকে উল্লেখযোগ্য অর্জন হলো তারা লেখন পদ্ধতি আয়ত্ত করতে পেরেছিল। ক্যালিগ্রাফি, লেখার তুলি এবং কালি এই সময় আবিষ্কৃত হয়। শ্যাং যুগের শিল্পকলা পর্যালোচনা করলে আমরা যে সকল বিষয় সম্পর্কে ধারণা পাই সেগুলো নিয়ে আলোচনা করা হলো। ওরাকেল বোনস, পশুর হাড়, শিং এবং কাছিমের খোলের গায়ে খোদাই করা লেখার নিদর্শন পাওয়া যায় এ সময়। চাইনিজরা একে ওরাকেল বোনস বা দৈববাণীর হাড় হিসেবে প্রেতলোকের উদ্দেশ্যে কোনো প্রশ্ন করতেন বা নিজেদের ভাগ্য যাচাই করতেন। কচ্ছপের পিঠের অংশ ড্রাই করে ক্লিন করে নেওয়া হয় এক্ষেত্রে। এরপর হাড় বা খোলকে আগুনে ফেলে রাখলে যে ফাটা দাগ পড়তো তা দেখে পুরোহিতরা তাদের প্রশ্নের উত্তর বুঝতে পারতেন। সে সকল হাড়ে সমস্যাগুলোর সমাধান সহ নানান ডিজাইন খোদাই করা হতো। লেখা এবং ডিজাইনগুলো পর্যবেক্ষণ করলে এটা প্রমাণিত হয় যে বিবর্তনের অনেক ধাপ পার হয়ে এগুলো তৈরি। গুয়াং, শ্যাং যুগের শিল্পকলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পূজায় ব্যবহৃত ব্রোঞ্জের পাত্র। পূজায় ব্যবহৃত এ সকল পাত্রকে চীনারা গুয়াং বলে। এর মধ্যে রয়েছে সেরেমোনিয়াল ওয়াইন ভ্যাসেল, সেরেমোনিয়াল ফুড ভ্যাসেল। ব্রোঞ্জ নির্মিত এই বিশেষ ধরনের পাত্রগুলি ছোট ছোট ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হতো। বলা হয়ে থাকে যে প্রাচ্য বা পাশ্চাত্য কোথাও এই উন্নত পদ্ধতির ব্যবহার করা হয়নি। চীনারা আরও কয়েক শতাব্দী পূর্ব থেকেই এ সকল ব্রোঞ্জ নির্মিত ব্যবহৃত জিনিসপত্র তৈরি করে আসছে, যার ফলশ্রুতিতে শ্যাং ডাইনাস্টিতে এসে আমরা এত সুন্দর ও নিখুঁত নকশা করা ব্রোঞ্জ নির্মিত ভাস্কর্য দেখতে পাই। এটা উল্লেখ্য যে চীনারা যাই তৈরি করত তাই তারা তাদের নিজেদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা যায় এরকম চিন্তা থেকেই তৈরি করত। গৃহস্থালী কাজে ব্যবহৃত এ সকল পাত্রগুলোতে দেখা যায় কোনোটি মদ ও পানির পাত্র, কোনোটি খাদ্যশস্য বা ফলমূল রাখার জন্য, আবার কোনোটি ধর্মীয় কাজে উৎসর্গকৃত মাংস রাখার জন্য ব্যবহৃত হতো। ভাস্কর্যগুলোর বিষয়বস্তু। ব্রোঞ্জ নির্মিত এ সকল পাত্রের নকশাগুলোর মূল বিষয় ছিল মূলত পশু পাখি নির্ভর বা জুমরফিক। চারকোনা বা গোলাকার যেরকম পাত্রই হোক না কেন প্রাণীকে সেখানে সেভাবেই উপস্থাপিত করা হতো। তবে দীর্ঘদিনের চর্চার ফলে এ সকল প্রাণীগুলো একটি বিশেষ প্রথাসিদ্ধ বা স্টাইলাইজড রূপ নিয়েছিল। কালক্রমে এদের কিছু এতটাই বিমূর্ত রূপ ধারণ করেছে যে পরবর্তীকালে সেগুলোর অর্থ উদ্ধার সম্ভব হয়নি। চীনারা তাদের তৈরি পাত্রগুলোতে ড্রাগন ফর্মটি অনেক বেশি ব্যবহার করত। ড্রাগনকে তারা পবিত্র হিসেবে মানত। পৃথিবী বা স্বর্গ বোঝাতে তারা এই ড্রাগন ফর্মটি ব্যবহার করত। চীনাদের তৈরি এ সকল ব্রোঞ্জ নির্মিত পাত্রের মধ্যে কোনোটিতে আবার দেখা যায় প্রাণীকে অর্ধেক করে বিভক্ত করে পাত্রের দুদিকে উপস্থাপন করা হয়েছে। চীনারা আবার তাদের তৈরি পাত্রগুলোতে কয়েকটি প্রাণী সংমিশ্রণ করে একটি প্রাণীর আদল দিয়েছে, যেমন প্রাণীর চোখটি ভেড়ার, শিংটি ষাঁড়, মহিষ কিংবা হরিণের। পাত্রের ঢাকনার সামনের অংশ শিংয়ের মতো করে তৈরি, পেছনের অংশে পাখির ঠোঁটের আকৃতি দেয়া। আবার হাতলে রয়েছে আরেকটি শিং।
সমস্ত পাত্রটিতে খোদাই করা হয়েছে মাছ, পাখি, হাতি, খরগোশ এবং বিমূর্ত আরও কিছু জীবজন্তু। পাত্রগুলোতে বিশেষ বিশেষ প্রাণী খোদাই করার বিশেষ বিশেষ কারণ রয়েছে। একটি পাখি বা পশুর মুখের মধ্যে অপর পশুর অর্থ হচ্ছে বংশ। এই পাত্র যে শুধু পূজার উপাচার রাখার পাত্র হিসেবে ব্যবহৃত হতো তাই নয়, বরং ভাস্কর্য এবং সব মিলিয়ে প্রাকৃতিক শক্তির প্রতি প্রাচীনকালের চীনাদের গভীর বিশ্বাসের প্রতিনিধিত্ব করে। কং প্রিজম জেড বক্সের মধ্যে সিলিন্ডার ব্যবহার করে সেখানে ডিজাইন করা থাকে এরকম পাত্রকে কং প্রিজম বলা হতো। ব্রোঞ্জ নির্মিত পাত্রগুলো তৈরি করার পরে তারা বিশেষ এক ধরনের পাথর থেকে তাদের ব্যবহারযোগ্য সামগ্রীগুলো তৈরি করত। চাইনিজ আর্টে ব্রোঞ্জের পিরিয়ডের পরে জেড একটি উপাদান যেটা খনিজ থেকে আসে, এটাকে মিনারেল বলে। নেফাইট পাথরের এই উপাদানকে চাইনিজরা জেড বলে। জেড মূলত ট্রান্সপারেন্ট হয়, যা থেকে আলো বিচ্ছুরিত হয়। জেডে করা চাইনিজদের একটি উল্লেখযোগ্য ভাস্কর্যের মধ্যে রয়েছে কং প্রিজম। বক্সের মধ্যে সিলিন্ডার করে ছোট ছোট মাইনার ডিটেল করা এতে। স্ট্যান্ডিং মেল ফিগার এই সময়ের আরেকটি উল্লেখযোগ্য ভাস্কর্যের মধ্যে রয়েছে স্ট্যান্ডিং মেল ফিগার। এটি একটি 3 ডাইমেনশনাল মানুষের ভাস্কর্য। ভাস্কর্যটিতে চীনা কোনো রাজাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এর মধ্যে সুন্দর ও সূক্ষ্ম ডিটেল লক্ষ্য করা যায়। শ্যাংরা তাদের গভীর বিশ্বাসবোধ এবং দার্শনিক চিন্তাভাবনা থেকে তাদের সাম্রাজ্য গঠন করেছিল। প্রকৃতি ও প্রকৃতিকে ঘিরেই আমাদের জীবন জড়িয়ে আছে। প্রকৃতির প্রতি এই বিশ্বাসবোধ থেকেই শ্যাংরা তাদের তৈরি ভাস্কর্যগুলো বা অন্যান্য শিল্পকর্মে প্রাকৃতিক শেপ বা আকার এবং প্রাণীকুলকে সন্নিবেশিত করেছে। প্রাকৃতিক পাথর এবং প্রাণীদের হাড় বা খোলস ব্যবহার করে শিল্পকর্ম তৈরির পদ্ধতি বা প্রকৃতির বিভিন্ন ফর্মকে তাদের লেখন পদ্ধতির অন্তর্ভুক্ত করার বিষয়গুলো শ্যাংদের কৃতিত্বের কথা স্মরণ করিয়ে দেয়। শ্যাং ডাইনাস্টির চারপাশেই আস্তে আস্তে বাড়তে থাকে জাও বা চৌ ডাইনাস্টি। জাও ডাইনাস্টির যে রাজা ছিলেন তিনি খুব ভালো ছিলেন। তার আর্মি ফোর্স যদিও কম ছিল, কিন্তু শ্যাং ডাইনাস্টির প্রচুর আর্মি থাকা সত্ত্বেও ওই রাজার না বোঝার ফলে প্রজাদের সাথে বিভিন্ন প্রবলেম শুরু হয়। ফলে ওই রাজার পতন ঘটে এবং জাও ডাইনাস্টি শুরু হয়। জাওয়ের রাজা প্রজাদের সাথে ভালো ব্যবহারের ফলে এদের রাজত্ব ধীরে ধীরে বেড়ে যায় এবং আর্ট, কালচার, ফিলোসফি আস্তে আস্তে ডেভেলপ করে, যদিও ফিলোসফি পরে অনেক বেশি ডেভেলপ করে। জাও ডাইনাস্টির 2টা পার্ট হয়ে যায়, 1 ইস্টার্ন সাইড, 2 ওয়েস্টার্ন সাইড অথবা আর্লি জাও পিরিয়ড বা ওয়েস্ট এবং 2 লেট জাও পিরিয়ড বা ইস্ট। আর্লি জাও পিরিয়ডে ব্রোঞ্জ বেশি ডেভেলপ করে, লেট জাও পিরিয়ডে ব্রোঞ্জের সাথে পেন্টিংও ডেভেলপ করে। জাও পিরিয়ডে ফিলোসফিক্যাল এক্সপ্রেশনগুলো বেশি এসেছে। ফর্মগুলোতে হরিণ, ড্রাগন এরকম ডিজাইন থাকতো। ফ্লোরাল ডিজাইন, মোর ডিটেল, ডট ডটের ব্যবহারের কারণ ছিল সৈন্য নিয়ে সাম্রাজ্য দখল করার সিম্বল হিসেবে। তারা কোনো প্রবলেমে পড়লেই তাদের শিল্পে সেগুলো অ্যাড করত, যাতে তারা সে সকল সমস্যা থেকে রক্ষা পায়। এই বিশ্বাসবোধ থেকেই শিল্পগুলো ধীরে ধীরে মোর ডেকোরেটিভ হয়ে উঠেছিল। শিল্পগুলোতে এক্সপ্রেশন যুক্ত হতে থাকে। শিল্প শিল্প হয়ে উঠলেও তা ব্যবহারের উপযোগী করে তৈরি করা হতো। কোনো কিছু রাখা, যেমন পানীয়, ফল ইত্যাদি ব্যবহারের উপযোগী করা হতো। জাও পিরিয়ডের সব কিছুতেই ব্যবহারের জন্য করা হতো, কিন্তু শ্যাং পিরিয়ডে ভ্যাসেলগুলো ডেকোরেটিভ আর ব্যবহার উভয়ের জন্য ইউজ করা হতো। জাও পিরিয়ডে ছোট ছোট এক্সপ্রেশন আসতে থাকে ডেকোরেশনের পাশাপাশি ব্যবহারের জন্য। জাওদের আদি ব্রোঞ্জের শিল্পকর্ম শ্যাংদের থেকে পৃথক করা মুশকিল। সম্ভবত একই কারিগররা এগুলো নির্মাণ করেছিল, কিন্তু অল্প কিছুকাল পরে সুংদের সাথে বিজয়ী জাওদের পার্থক্য চোখে পড়ল। জাও ভাস্কর্য হয়ে উঠল আরও বলিষ্ঠ ও শক্তিশালী। দুটি যুগের পার্থক্যের তুলনা করলে আমরা দেখতে পাবো যে শ্যাং পাত্রগুলো অনেক বদ্ধভাবাপন্ন বা কম্প্যাক্ট। পক্ষান্তরে জাও পাত্রগুলো অনেক গতিশীল বা ডাইনামিক।
পরে আস্তে আস্তে এই গতিশীলতা স্তীমিত হয়ে আসে এবং 100 বছরের মধ্যে এগুলি আরও ব্যবহারের উপযোগী করে নির্মিত হতে লাগলো। প্রাণীর অলঙ্করণগুলো হয়ে পড়ল আরও নকশাধর্মী, প্রাণীর আকারগুলো আরও ভেঙে রূপ তথা ডিস্টর্টেড দেওয়া হলো। এগুলো আরও নকশাধর্মী বা অর্নামেন্টেড করে করে একটির সাথে আরেকটি জুড়ে দেওয়া হলো। জাও যুগের শেষ পাতের প্রথম দিকে 600 থেকে 256 খ্রিস্টপূর্ব প্রাণীর নকশাগুলি আস্তে আস্তে বিদায় নিতে থাকলো। সেই জায়গায় স্থান করে নিল ছন্দময় নকশা। একসময় যা ধর্ম বা জাদু বিশ্বাসকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছিল তা এই সময় এসে ধর্মনিরপেক্ষ নকশা এবং কারিগরি দক্ষতার নিদর্শন রূপে আবির্ভূত হলো। নকশাগুলো হয়ে পড়ল কল্পনাপ্রসূত বা ফ্যান্টাসি সৃষ্টি। লেট জাও পিরিয়ড। রেসলিং ফিগার। দুটো ফিগার একজন আরেকজনকে অপোজিট ডিরেকশন এর দাঁড়ানো, এক্সপ্রেশন এবং ফিগার মুভমেন্ট চেঞ্জ হয়েছে। ইন্টারলক ড্রাগন মিরর। আরও বেশি পলিশড, জেড দিয়ে তৈরি, গ্রিন কালার দেয়া। গ্রিন রঙটা ব্যবহার করে মেডিটেশনের জন্য, এগ্রিকালচারকে সিম্বলাইজ করার জন্য। রেডিশ উড ক্রেন্স। বক এবং সারস দুটোকেই সিম্বলাইজড করে সাপ। দুটো সাপ নিচে পেঁচানো, উপরে দুটো সারস পাখি দুদিকে মুখ করে আছে। ড্রাম ব্যবহারের জন্য এটি তৈরি করা হয়েছিল মূলত, তবে এর কিছু ইন্টারনাল প্রবলেমের কারণে তা ফুলফিল করা সম্ভব হয়নি। পেন্টিং। ম্যান রাইডিং অন এ ড্রাগন বোট। সিল্কের উপরে কালি দিয়ে করা, ড্রাগনটাকে সিগনিফাই করছে বোটের সাথে। মৃত মানুষকে কফিনে করে নিয়ে যাবার সময় কফিনের উপর এরকম সিল্কের কাপড়ে পেন্টিং করে নিয়ে যাওয়া হতো। এই ছবিটা মানে হলো যে মানুষটা মারা গেছে সে স্বর্গে যাবার জন্য প্রস্তুত হচ্ছে বা স্বর্গে যাবার পথে, এবং তার বাহনটা হচ্ছে এই ড্রাগনের মতো বোট। পরবর্তীতে জাওরা সব কিছুতে সিল্কের কাপড় ব্যবহার করত টেবিলের উপর, বেডের বা পর্দার জন্য।